গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা ছাদ থেকেই শুরু করছি। কালকে ঈশানের জন্মদিন ছিল, সারাদিন কালকে হুটু পাটি ব্যস্ততার মধ্যে কেটেছে। দিয়ে কালকে শোয়া হয়েছিল প্রায় রাত্রির 1টা। সমস্ত কিছু তুলে তালে পরিষ্কার করে কিছু খাবার বেঁচেছে, সেগুলো ফ্রিজে রেখে আমরা খেলাম। তাও অত রাত্রি হয়ে গেছিলো, তো সারাদিন এ করার পর আমরা কেউই ভালো মতো খেতে পারিনি। ওই একটা যা হয় সেই হচ্ছে ব্যাপার। কেকও অল্প একটু বেঁচে গেছে এইসব। কালকে ঈশান যা কাণ্ড করেছে না, কালকে বেড কভারটা পেতেছিলাম, রাত্রিবেলা খাইয়েছি আর ওর পটি হয়ে গেছে। প্যান্ট পরিয়েছিলাম, কীভাবে সেটা লিক হয়ে গিয়ে, মানে হাগিস পরিয়েছিলাম, কীভাবে সেটা লিক হয়ে পুরো খাট ময় লেগেছে। একই কালকে ব্যস্ততা, সবাই অত লোক এসেছে, তার মধ্যে ঈশান ওই কাণ্ড করেছে। আবার সব চাদর তুললাম, পরিষ্কার করলাম, দিয়ে ওই চাদরটা মাখিয়ে রেখেছিলাম, দিয়ে হাতে ধুলাম। মেশিনে ধুলাম না, যদি আবার নষ্ট হয়ে যায়। চাদরটা তো একটু অন্যরকম ম্যাটেরিয়ালসে, ওই জন্য। আর এত ভারী না, মানে নিয়ে আসতে আমি হাঁপিয়ে গেছি। এখন সকালবেলা ঈশান উঠলো, কালকে রাত্রিরে জ্বালায়নি। কালকে রাত্রিরে ও একটুখানি সবার সাথে খেলাধুলো পাটি করেছে। তো তবে হ্যাঁ, সন্ধ্যেবেলায় সবাই এসেছিলো, একটু দেখে কাঁদছিল, তারপর একদম বেরিয়ে গেছিলো, সবার সাথে খেলছিল, আনন্দ করছিল। অনেক গিফট পেয়েছে, আজকে তোমাদের দেখাবো। মানে যে কজন, মোট 13 জনকে নেমন্তন্ন করা হয়েছিল, ওই টুকটাক গিফট পেয়েছে, খুব একটা পায়নি। তবে যে কটা পেয়েছে ভালো পেয়েছে, খুব একটা খারাপও পায়নি। কালকে রান্নাবান্না খুব ভালো হয়েছিল, যে খেয়েছে সেই প্রশংসা করেছে। আমাদের রান্নার দিদি মানে মুখ উজ্জ্বল করে দিয়েছে আমাদের, বলতে পারে। চলো নিচে যাই, ঈশান এখন দুধ খাচ্ছে, ওরা একটু ঘুম পাড়িয়ে দেবো। এনে কি ঘুম হলো বাবুই? টিপটা পড়েছে, মেয়ে নাকছে মামাম। ঘুম এখনো হয়নি, কটা বাজে দেখো। চান টান করবে না? চান করাতে নিয়ে যাব, সেই সময় ওর বাবার ডাক পড়েছে। ওর বাবা আর ওর মিমিমার বাগানে গেছে, আর যিনি বাগানে ঢুকে পড়ছে সেই নিয়ে এখন ওর মিমিমার মাথা গরম হয়ে গেছে। আজকে ওরা দুজনে বাগানে একটু সার দিচ্ছে, গোবর সার আনা হয়েছে, তা গাছে গোড়ায় একটু সার দিয়ে দিচ্ছে। আর একটা বড় কেঁচো বেরিয়েছে, সেই কেঁচোটাকে যদি তোমরা দেখো, দেখে মনে করবে একটা ছোটোখাটো সাপ। এত বড় কেঁচো আমি কোনোদিন দেখিনি। সেটাই চিন্তন দেখতে পেয়েছে, তাই জন্য আমাকে ডাকছে দেখানোর জন্য। আর ঈশান যেই জানলাটায় বসতে খুব ভালোবাসে, দেখো কেমন করে বসছে। সকালবেলা উঠে যখন খুব বায়না করে এদিক ওদিক যাওয়ার জন্য, তখন এই জানলার তোকে তুলে দেওয়া হয়, নিজের মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে। আর ওইদিকে যে বাড়িটা দেখছো, ওটা ওর বাবু মামার বাড়ি, ওখান থেকে কথা বলবো। এই যে এখন বসেছি, ঈশান কালকে বার্থডেতে কি কি গিফট পেয়েছে সেগুলো দেখাবো বলে ঈশান এই দেখিয়ে দিচ্ছে। দেখো, চলো এবার শুরু করে দিই, কারণ বেশিক্ষণ করবো না, 2টো বাজে, ঈশানকে আবার ঘুম পাড়াতে হবে। ফার্স্টে দেখাই, বাবু যখন ওটা হাতে তুলেছে ওটাই দেখাই। আমাদের পাশে এখানে একটা কাকি আছে, বিয়ের পর থেকে আমি যা যা খেতে ভালোবাসি সবসময় আমাকে দিয়ে যায়। এখনো পর্যন্ত কিছু রান্না হলে আমাকে দিয়ে যায়। তা ওনাদের 3 জনকে নেমন্তন্ন করা হয়েছিল, তা ওনারা একটা কাঁসারের থালা, একটা ছোট্ট গ্লাস আর একটা বাটি। বাবুকে বাড়তে গেছে, থালা বাটিতেই খাওয়াবো, সুন্দর হয়েছে। আমার দিদি দিয়েছে হচ্ছে এটা হচ্ছে তোমার ওই কি বলে ওটাকে, স্লেট পেন্সিলের মতো। একটা মার্কার আছে, ডাস্টার আছে, চক আছে, লিখবে মুছে যায়। বাবু কদিন পরে এটা কিন্তু খুব কাজে লাগবে। আমরা দিয়েছি বাবুটার উপর হাত দিয়েছি, আর সঙ্গে একটা গণেশের লকেট। ঢুকিয়ে রাখি, তাহলে আমার পরিশ্রমটা কম হবে। আর ঈশানের ঠাকুমা দাদু দিয়েছে হচ্ছে এই যে রূপোর চুড়ি। বাবু আরেকজন দিয়েছে হচ্ছে জনসনের কিট,
বাবু মামা দিয়েছে একটা জামা, বেশ বড় হয়েছে, অনেকদিন পরতেও পারবে, দেখতেও বেশ ভালো। একটা প্যান্ট, আর আমাদের রান্না দিদিও দিয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। জামা প্যান্টের সেট, প্যান্ট পাশের বাড়ি একজন ঠাকুমা এসেছিলেন, তার ছেলেরা একটা জামা প্যান্ট দিয়েছে, জামা। এই হলো ঈশানের গিফট। বাবুই জন্মদিন উপলক্ষে আমরা ফার্স্ট পেয়েছিলাম একটা বড় বড় কাঁসারের থালা, দুটো বাটি আর একটা থালা। জিনিসগুলো কত বড় বড় হয়ে গেছে, উড়ে যাবে, বড় বড় হয়ে গেছে। এগুলো তুলে রাখবো, প্রত্যেক বছর জন্মদিনের সময় দেবো, আর এগুলো ডেলি ইউজ করবো। তো এই রইল বাবুর বার্থডে গিফট। খুব একটা বেশি কিছু পায়নি, আর খুব একটা লোকজনকেও যে নেমন্তন্ন করেনি, যতটুকু পেয়েছে অনেক পেয়েছে। তো ঈশানকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম, ওর ঘুমও পেয়ে গেছিলো, তাই জন্য। আর সমস্ত গিফট সব বার করে গেছে, এখানে একটা পড়ে রয়েছে। তোমরা হয়তো ভাববে যে সবাই গিফট দিয়েছে, সবাই এসে, তোমার মা কেন আসেনি? সে তোমার মা কি তোমাদের বাড়িতে আসে না? তোমার মা কি তোমাদের বিয়ের সম্পর্কটা মেনে নেয় না? তোমাদের মনে হয়তো এরকম অনেক প্রশ্ন থাকতে পারে, সেটারই আজকে উত্তর দিচ্ছি। প্রথম কথা হলো, বিয়ের পর আমাদের যেহেতু লাভ ম্যারেজ হয়েছিল, প্রথমে বাড়িতে মেনে নিয়েছিল, তারপর একটা কিছু ইনসিডেন্ট হয়, তারপর থেকে আমাদের বাড়ি থেকে মানতো না, আমার বাড়িতে আপত্তি ছিল। তারপর আবার যা হোক করে মানে আমাদের মাঝখানে ব্রেকআপ হয়ে গেছিলো, তারপর আবার জোড়া লেগেছিল। তা ওই ব্রেকআপের কারণটার জন্য আমাদের বাড়ি থেকে অপছন্দ করেছিল। তারপরে আবার জোড়া লাগে, তারপরে আমার বাড়িতে আমার বাবা মা দুজনেরই আপত্তি ছিল। তারপরে যা হোক তা হোক করে বাবা মাকে রাজি করাই, আমার দিদি আমাকে অনেক সাহায্য করে, বিয়ে রাজি হয়, বিয়েটা হয়। তারপর বাবা আমার বিয়েটা ভালোভাবে মেনে নিয়েছিল, ধুমধাম করে বিয়ে দিয়েছিল। তারপর থেকে আমার বাড়িতে বাবা মা আসতো, বাবা খুব আসতো আমাদের বাড়িতে। যখনই আমি এখানে আসতাম, যখনই ধরো শ্বশুরের শরীর খারাপ হলো, কিছু শরীর খারাপ হলো, বাবা চলে আসতো। বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা মেন্টালি খুব অসুস্থ হয়ে পড়ে। জানি না, ওনার মায়ের মনে সেই সবসময় ফ্ল্যাশব্যাকের কথা চলে, কিছু হলেই যেন মানে একটু কিছু কথা উল্টোপাল্টা হলেই ও এই দোষ করেছে, এই করেছে, মানে সবসময় নেগেটিভ চিন্তা সবসময় মাথায় চলে। একটা মেন্টালি মানে সোজা কথা বলতে গেলে আমার মা পাগল হয়ে গেছে, সোজা কথা বলতে গেলে। চিকিৎসাও চলছিল, তারপরে আমার বেবি হয়, গিয়ে আর ওষুধ খাওয়াতে পারি না, আরও পাগল হয়ে যায়। তারপরে আবার ওষুধ চলছিল, আবার আর নিজে থেকে ওরা ওষুধ খেতে চায় না, তোমরাও জানো। আর এইসবের ফলে না মানে সবাই ভালো, আমার শ্বশুরবাড়ির লোক যেন মায়ের চোখে খারাপ হয়ে গেছে, আমার হাজব্যান্ড খারাপ হয়ে গেছে। আমার মাইমা কিছু করলে, মামা কিছু করলে তারা খারাপ হয়ে যায়, আমরা কিছু বলে দিলে আমরাও খারাপ হয়ে যাই, এরকম একটা ব্যাপার। কিন্তু আমাকে খুব ভালোবাসে। কেন ভালোবাসে বলো তো? যেহেতু বাবার চোখের মণি ছিলাম আমি, তাই জন্য আমাকে খুব ভালোবাসে ছোটোবেলা থেকে। আর মানে আমি হাজার কিছু বলে দিই, হাজার যা খুশি করি না কেন, আমার দিক থেকে মুখ ফেরায় না। অথচ দিদি কিছু করে দিলে দিদি খারাপ হয়ে যায়। মানে মায়ের মনের ভেতরটা না বড্ড অন্যরকম টাইপের হয়ে গেছে। আনশান বকবে, এমন একটা ঘটনা বলবে কোনো বাস্তবের সাথে মিল পাবে না। কিছু হলে মানে এই একটা লাইনে কথা বলছে, অন্য লাইনে চলে যাবে, অদ্ভুত টাইপের যেন, আমি বলে বোঝাতে পারবো না। অনেকেই এরকম আছে, তারা যদি আমার ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। কারণ এই ধরনের পেশেন্টকে সামনে থেকে না দেখলে বোঝা যায় না। আমি মুখে যতই এক্সপ্লেন করি না কেন, সামনে থেকে যদি তুমি দেখো না তাহলে বুঝবে। অ্যাসাইলেমে দিয়ে দেওয়ার কথা হয়েছিল, কিন্তু তারপরে বাড়ির সবাই রাগ করে যে না দিস না, কে দেখবে, ওখানে কি হবে না হবে, তাতে যদি এটা বিপরীত হয়ে যায়, সবাই ভয় দেখাচ্ছে, তার জন্য দিতে পারলাম না।
আচ্ছা, তারপরে কী বলো তো, আমার মা এসব দিক থেকে পাগল হলে কী হবে, কিন্তু টনটনে জ্ঞান আছে, সব দিক থেকে সামলায় বাড়ি ভাড়া বলো, টাকা পয়সা বলো, সব সামলায়। কিন্তু অন্যরকম টাইপের একটা কেমন চিন্তাধারা। তো আমি যেহেতু আমার বাড়িতে আসা পছন্দ করে না, আমি তার জন্য জোরও করি না, কোনো রকম কিছু বলি না। নেমন্তন্ন করি। আমি আমার দিক থেকে সমস্ত কিছু 100% দেওয়ার চেষ্টা করি। যাতে পরে না বলতে পারে যে হ্যাঁ, পিঙ্কি বলেনি, পিঙ্কি এটা করেনি। হ্যাঁ, আমার জন্মদিনে আমার ছেলের জন্মদিনে নেমন্তন্ন করেছিলাম। বলল আমি আসবো না, আমি জোর করিনি। আজকে খাবার দিয়ে আসবো। আজকে কিছু কাজও আছে, ওগুলো সব করে মাকে সমস্ত কিছু খাবার-টাবার দিয়ে আসবো। আর আমার দিক থেকে আমি আমার কর্তব্য করে যাবো। আর বিয়ে হয়ে যাওয়ার পর একটা জিনিস দেখবে, নিজের স্বামীকে যদি কেউ ছোটো করে না, তখন দেখবে সেই মানুষটাকে আর সম্মান করতে ইচ্ছে করে না। সে বাবা হোক, মা হোক, যাই হোক। আমার ক্ষেত্রে তো তাই হয়। কী আর করবো, আমাদের ভাগ্য, বাবা মার ভালোবাসা সেরকমভাবে পাই না। চলো, খিদেও পেয়েছে, বাবু ঘুমিয়ে গেছে, চলো এবার শুয়ে যাই, খাওয়া দাওয়াটা করে নিই। এই যে বাড়িতে এলাম এখন মায়ের জন্য খাবার নিয়ে, মাকে নিয়ে একটু বেরোবো। একটা কাজ আছে মায়ের ইম্পর্টেন্ট, সেটা একটা ক্যাফেতে যাবো, গিয়ে করাবো। আর মায়ের জন্য খাবার নিয়ে এসে গেছি। যা, যা ছিল তাই, তাই এনেছি। কিন্তু পানিরটা আর ছিল না। ওই জন্য পানিরটা আর দিতে পারিনি। অল্প একটুখানি ছিল, সেটা একজনের মতো হওয়ার মতো না। তাই জন্য আর আনলাম না। আর আমার এখানে অনেক দিনকার সব জিনিসপত্র পড়েছিল। নিয়ে যাবো করে আর নিয়ে যাওয়াই হচ্ছিল না। তাই জন্য আজকে মাকে কাজ মিটিয়ে, মাকে নামিয়ে দিয়ে এই জিনিসগুলো নিয়ে যাবো। জিনিস ছিল বলতে আমি হিটার ছিল। বাবু যখন জন্মায় তখন খুব ঠান্ডা ছিল। আমার শাশুড়ি মা হিটার কিনে দিয়েছিল। তারপরে বাবু ওখানে আমি ৩ মাস ছিলাম। ৪ মাসের সময় মায়ের কাছে এসেছিলাম। তাই জন্য হিটারটা নিয়ে চলে এসেছিলাম। বাবুর কটা খেলনা ছিল, সেই সবগুলো এখানে নিয়ে নিয়েছি। আর এই ঘরটায় আমার বাবা ছিল। আমার বাবা এই ঘরটায় থাকতো। আজ আমার বাবাটা বেঁচে থাকলে আমাদের সম্পর্কটার এই দশা হতো না। বাবা খুব বুদ্ধিমান মানুষ ছিল জানো তো। আর এই যে বারান্দাটা দেখছো, এই বারান্দার টেবিল চেয়ারটাতে সারাক্ষণ বাবা বসে, বসে সময় আমাদের বাড়ির সামনে একটা আশ্রম আছে জানো তো। এই যে দেখো, এখান থেকে বসেই দেখা যায়। একটু পর পুজো শুরু হবে, সব জোগাড় চলছে এখন। এখানে খুব বড় করে সমস্ত রকম পুজো হয়। তারপরে কোনো অনুষ্ঠান হলে লোক খাওয়ানো হয়। মানে তুমি যদি বাইরে বসে থাকো, এই আশ্রমের সমস্ত লোকজন দেখতে, দেখতেই তোমার পুরো সময়টা কেটে যাবে। চলো আমাদের ঠাকুরঘরটা তোমাদের একবার দেখিয়ে দিই। বিয়ের আগে এই ঠাকুরঘরটা ছিল আমার দায়িত্বে। সবসময় টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম। ঠাকুরগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতাম। এখন আর আসাই হয় না। আর মাও তো পারে না ঠাকুর সাজাতে বলো, সবকিছু করতে। আর অনেক ঠাকুর পেছন দিকেও ছিল। সব দেখছি মা সরিয়ে দিয়েছে। কী জন্য কী জানি? দেখো ঠাকুরগুলো একদম কালো, কালো হয়ে গেছে। আগে যখন আমি থাকতাম একদম ঝাঁ চকচকে করে রাখতাম। আর প্রত্যেক সপ্তাহে, সপ্তাহে নতুন, নতুন জামাকাপড় পরাতাম। চলো এবার যাওয়া যাক ও ঘরে। আর এই যে ঘরটা দেখছো, এটা হচ্ছে আমার ঘর। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর বেশি বড় করলাম না। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে।